চট্টগ্রামে পুলিশ চিন্ময় অনুসারীদের সংঘর্ষে ঘটনায় ৩ মামলা, আসামি প্রায় ১৪০০ জন। ইসকনের বিষয়ে আজ হাইকোর্টে তথ্য জানাবে সরকার। মার্কিন মরণাস্ত্রের চালান ইসরায়েলের পাঠানোর নথিতে অনুমোদন বাইডেনের। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় দাস অনুসারীদের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা ৩টি মামলা হয়েছে। এদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো আজও চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২০ জন পুলিশের উপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত। মহানগরীর কোতোয়ালি থানার অধীনে ৩ এলাকায় পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের আলাদা ঘটনায় পৃথকভাবে এই ৩টি মামলা হয়। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত ৩৭ জন। ইসকন ইস্যুতে আজকের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই অগ্রগতি জানতে চেয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন, এর বিস্তারিত জানতে চেয়েছেন আদালত। আজ সরকারের কাছ থেকে প্রাপ্ত তথ্য উচ্চ আদালতকে জানানো হবে। ইসকন নিষিদ্ধ ও অপ্রীতিকর ঘটনা রোধে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মনির হোসেন। বিএনপিপন্থী আইনজীবী বলেছেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ, দাবি করেছেন ইসকন নিষিদ্ধের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান। বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল? জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। তারেক রহমান বলেন, ছাত্র জনতার এমন একটি সফল গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে। পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। ৯০ দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ী হিসাবে ওই ঋণ ৯০ দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। এর মাধ্যমে খেলাপি ঋণ বিষয়ে নিজেদের অবস্থান কঠোর করল বাংলাদেশ ব্যাংক। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা অনুযায়ী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজনীতি ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণ খেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার ১ বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপি মুক্ত থাকার সুযোগ পান, ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন। শত কোটি টাকার রিসোর্ট এখন খা নেই আলোকসজ্জা, দামি গাড়িবহর, নামে না হেলিকপ্টারও। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন আর রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট এখন দিনেও বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কিশোরগঞ্জের মিঠামইনে হাওর ঘেঁষা হারুনের বিলাসবহুল প্রমোদশালা পরিণত হয়েছে আস্তাবলে। অনেক নেতার মতো লাপাত্তা ডিবির হারুনও। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে এলাকার নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে হারুনের বিরুদ্ধে। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের নিজ গ্রাম মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর। এখানেই 40 একরের বেশি জমিতে শত কোটি টাকা ব্যয়ে গড়েছেন অত্যাধুনিক প্রেসিডেন্ট রিসোর্ট। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হয় এটি। রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল। লাখো টাকার আসবাবে সজ্জিত রিসোর্টের প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ছিল 20,000 টাকা আর সর্বনিম্ন 10,000 টাকা। সরেজমিন গিয়ে দেখা যায় প্রেসিডেন্ট রিসোর্টের ফটকে ঝুলছে তালা। কর্মচারী থেকে তত্ত্বাবধায়ক কাউকে পাওয়া যায়নি। শুনশান ভুতুরে পরিবেশ। অথচ একসময় এই রিসোর্ট গমগম করত মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন, অভিনয় শিল্পী সহ ধনাঢ্যদের পদভারে। হুটহাট উড়ে আসত হেলিকপ্টার। সে সময় একটি কক্ষ বুকিং পেতে কয়েক সপ্তাহ অপেক্ষায় থাকতে হতো। রিসোর্টের দেখভাল করতেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। এদিকে ভয় দেখিয়ে এলাকার নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে হারুনের বিরুদ্ধে। আমার একটা জায়গা আছে প্রেসিডেন্ট রিসোর্টে, ওই জায়গাটা ডিবি হারুনে অনেকদিন ধরে দখল করে রাখছে, আমি যাইতে পারি নাই। আর বিশেষ করে উনি আমাদের এখানে আসছিল, ডিবি হারুন আমার সাথে কথা বলছিল, পয়সা বাসায় খাওয়া দাওয়া করছে, আমাকে 50,000 টাকা দিয়ে দেয়। কিন্তু উনি দেওয়ার পরে আর আমার সাথে কোনো যোগাযোগও করে নাই, এইভাবেই করেছে। আমিও দখল নিতে পারি নাই, উনি ক্ষমতা থাকাকালীন আমি যাইতে পারি নাই। এখন আমার জমি কীভাবে আমি দখল করবো, আপনাদের মাধ্যমে আমি দখল চাই। আর জায়গার দাম হচ্ছে প্রায় কোটি টাকার সম্পদ এখানে। ডিবি হারুন একজন সন্ত্রাস এবং প্রতিবেশী গ্রাম, প্রতিবেশী পাড়া মহল্লা এবং খাল বিল নদীনালা সব কিছু লুটপাট এবং হাজার হাজার কোটি টাকা এরা উধাও করে নিয়ে গেছে। কিন্তু আমরা নির্ভয় কোনো কথা বলতে পারছি। ডিবি হারুন প্রেসিডেন্ট রিসোর্ট করতে গিয়া অনেকের জায়গা জমি এবং এর ভিতরে আমার দাদারও সম্পত্তি ছিল অনেক। আমার দাদার নাম শ্রীকান্ত দাস। সম্পত্তি নিয়ে সে জোরপূর্বক এখানে জায়গা দখল করে প্রেসিডেন্ট রিসোর্ট করছে এবং এই সম্পত্তির কোনো আদৌ আমরা কোনো টাকা পয়সা পাইনি। ভুক্তভোগীরা তাদের বেহাত হওয়া জমি ফিরে পেতে চান। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের পর গাজায় যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই মার্কিন মারণাস্ত্রের চালান ইসরায়েলের পাঠানোর নথিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এমন অবস্থায় গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন কংগ্রেস আর ডেমোক্র্যাট প্রশাসনের একাধিক সূত্রের ভিত্তিতে জানা গেছে ইসরায়েলে 68 কোটি মার্কিন ডলারের অস্ত্র পাঠানোর নথিতে সই করেছেন বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘণ্টা না যেতেই এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যম। এই চালানের মধ্যে রয়েছে শত শত ছোট আকারের বিস্ফোরক আর হাজার হাজার উচ্চ ক্ষমতার বোমা। অস্ত্রের চালানে অনুমোদন পেতে গত কয়েক মাস ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরায়েল বান্ধব কংগ্রেসম্যানরা। গত সেপ্টেম্বরে অস্ত্রের চালানে অনুমোদনের প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে তোলা হয়। বিশদ পর্যালোচনার জন্য অক্টোবরে পাঠানো হয় কংগ্রেস কমিটিতে। এদিকে লেবাননে পাল্টাপাল্টি হামলা থামার সুযোগে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ব্যাপক গোলাবর্ষণ হয়েছে উত্তর গাজায়। বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বেইত লাহিয়ায় আবাসিক ভবন আর গাজা সিটিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন। 13 মাসের বর্বর এই হামলায় হত্যা করা হয়েছে 44,282 জনের বেশি ফিলিস্তিনিকে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।